যারা অলরেডি ওইভাবে যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ভেক্টরের দ্বিতীয় ক্লাসে। আজকের ক্লাসটা কিন্তু ভেক্টর অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক আজকের ক্লাসে কভার করব। টপিকটার নাম হচ্ছে নদী নৌকা। ঠিক আছে, তো হ্যাঁ, স্যাটেলাইটের পানি পরিষ্কার করে আসলাম। আজকে আশা করি নেটে সমস্যা দেওয়ার কথা না। ঠিক আছে, তারপরে আল্লাহ ভরসা আর কি। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, একটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য এবং একটা হচ্ছে নদী নৌকার ম্যাথ প্রবলেম। এগুলো আমরা সলভ করব। বিশেষ করে প্রথম ক্লাসে আমি তোমাদের হচ্ছে লম্বাংশ উপপাদ্যের যে কনসেপ্ট বা যে থিওরি অংশটুকু সেটা কিন্তু আগে সুন্দর করে দেখাই নিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রবলেমগুলো সলভ করব। দেখবা যে আমরা বোর্ডে আসা যে প্রবলেমগুলো, সেই টাইপের প্রবলেমগুলো কী ধরনের কোশ্চেন আসছে সেগুলোকে অ্যানালাইসিস করেই কিন্তু আমরা ক্লাসে সলভ করব। তুমি যদি নদী নৌকার ম্যাথ না করো, ধরো তুমি করোই নাই নদী নৌকার ম্যাথ, তুমি আজকের ক্লাসে আমার সাথে থাকো, তুমি নদী নৌকার যে কোনো প্রবলেম তুমি বোর্ড পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তোমাকে নদী নৌকার ম্যাথে ফুল মার্ক পাওয়ানোর দায়িত্ব আমার। শুধু আমার সাথে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে এবং ক্লাসে আমি যে কথাগুলো বলবো ভালো করে একেবারে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে, মনোযোগ দিয়ে ব্যাপারগুলো বুঝতে হবে। আজারা কমেন্ট করা যাবে না, আজারা কমেন্টগুলো পড়া যাবে না। ঠিক আছে, যখন দেখবা আজারা খুব কমেন্ট আসতেছে এইভাবে স্লাইড করে সরাই দিবা, দিয়ে তুমি ক্লাসে একেবারে মানে 100% মনোযোগ দিবা। ওকে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, এখন আর কমেন্ট করিও না, আমরা শুরু করি। চলো দেখো, আমরা প্রথম যে ম্যাথটা করব লম্বাংশ উপপাদ্যের একটা ম্যাথ, বলা হচ্ছে একটি সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু হতে বাকি কৌণিক বিন্দুগুলো অভিমুখে বল যথাক্রমে 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন। বলের লব্ধি বের করো, বলের লব্ধি হিসাব করো। একটা সুষম ষড়ভুজ মানে কি? যে ষড়ভুজের 6টা বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে এরকম একটা সুষম ষড়ভুজ, এই সুষম ষড়ভুজের একটি কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো অভিমুখে। অনেকে এটা ভাবে যে এই বাহু বরাবর 1 নিউটন, এই বাহু বরাবর 2 নিউটন, এই বাহু বরাবর 3 নিউটন, এরকম মনে হয় বলছে। দেখো, এরকম কিন্তু বলে নাই। আমার কি বলছে? প্রত্যেকটা বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর একই ক্রমে যথাক্রমে এত 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 বলছে এটা না। আমাদের কি বলছে? আমাদের বলছে একটা কৌণিক বিন্দু থেকে বাকি কৌণিক বিন্দুগুলো অভিমুখে। তাহলে একটা কৌণিক বিন্দু ধরো এই কৌণিক বিন্দুটা থেকে এই কৌণিক বিন্দু অভিমুখে 1 নিউটন, এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু অভিমুখে 2 নিউটন, এই কৌণিক বিন্দু অভিমুখে 3 নিউটন, এই কৌণিক বিন্দুটা অভিমুখে 4 নিউটন এবং লাস্টের এই কৌণিক বিন্দুটা অভিমুখে 5 নিউটন ক্রিয়ারত বল। তাহলে কোনো একটা বিন্দুতে দেখো 5টা বল ক্রিয়ারত। আমি যদি দুটো দুটো করে ভেক্টরের লব্ধি বের করি, তাহলে সেইগুলা দুটো দুটো ভেক্টরের লব্ধি বের করা এটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক সময় লাগবে। তাহলে আমরা তখন কি করব? আমরা লব্ধি বের করার জন্য লম্বাংশ উপপাদ্য খাটাবো। যে কোনো একটাকে, সবচেয়ে ডানে যেটা আছে সেটাই সুবিধাজনক। সবচেয়ে ডানের দিকে আছে 1 নিউটন, একে আমরা এক্স অক্ষ ধরলাম লব্ধি এর সাথে ক্রিয়ারত, লব্ধি ধরো আর, এক্স অক্ষের সাথে থেটা কোণে ক্রিয়ারত। এইবার আমরা লম্বাংশ উপপাদ্য খাটাবো। এখন লম্বাংশ উপপাদ্য খাটাইতে গেলে আমার তো ভেক্টরগুলোর কোণ লাগবে। যেমন দেখো, এক্স অক্ষের সাথে 1 নিউটনের কোণ 0 ডিগ্রি, এক্স অক্ষের সাথে লব্ধির কোণ থেটা। কিন্তু 2 এর কোণ কত জানি না, 3 এর কোণ কত জানি না, 4 এর কোণ কত জানি না, 5 এর কোণ কত জানি না। তাহলে এই কোণগুলো তো আমাদের জানা লাগবে। এখন কোণগুলো বলে দেয়নি, বাট কোণগুলো আমরা বের করে নিতে পারবো। আমাদের বলছে সুষম ষড়ভুজ। তাহলে সুষম যদি ষড়ভুজ হয় তাহলে এর টোটাল কোণ দেখো 6টা কোণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা কোণ, 3 আর 3 6টা। প্রত্যেকটা কোণ কিন্তু সমান। সুষম ষড়ভুজ, বাহুগুলা যদি সেম হয় তো কোণগুলোও সেম হবে। তো এরকম সুষম এন ভুজের মোট কোণ এর সূত্রটা হচ্ছে 2 ইন্টু
n মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি। তাহলে আমাদের সুষম কত ভুজ? 6 ভুজ। n এর মান 6, তাহলে 2 6 বিয়োগ 2 গুণ 90 ডিগ্রি। 6 থেকে 2 বাদ দাও, 4 4 দুগুণে 8, 8 নং 72, তাহলে 720 ডিগ্রি। এটা হচ্ছে টোটাল কোণ, মানে পুরো 6টা কোণ। এখন তাহলে পুরো 6টা কোণ একই কোণ, তাহলে আমি যদি এখন বলি একটা কোণ কত, একটা কোণ কত, তাহলে একটা কোণ হচ্ছে 720কে 6 দিয়ে ভাগ, তাহলে 6 দিয়ে ভাগ, তাহলে 7-এর মধ্যে একবার যাচ্ছে 12, তাহলে 6 দুগুণে 12, 120 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি। এইবার এই যে এই কোণটা 120 ডিগ্রি, এবার সেই 120 ডিগ্রি কোণ দেখো সমান 4টা ভাগে ভাগ হচ্ছে, সমান 4টা ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ এবং 4 ভাগ, দেখো সমান 4টা ভাগে ভাগ হচ্ছে। এবার কথা হচ্ছে ভাই সমান 4 ভাগে ভাগ হচ্ছে, এটা আপনি বুঝলেন কেমনে? বুঝলাম হচ্ছে দেখো এই বাহুর দৈর্ঘ্য যা এই বাহুর দৈর্ঘ্য তাই, এই বাহুর দৈর্ঘ্য যা এই বাহুর দৈর্ঘ্য তাই, সবগুলো বাহুর দৈর্ঘ্য একই, তাহলে বাহুর বিপরীতে কোণগুলোও থাকবে একই। এই বাহুর বিপরীতে কোণ, এই বাহুর বিপরীতে কোণ, এই বাহুর বিপরীতে কোণ, এই বাহুর বিপরীতে কোণগুলোও সেম হবে। তাহলে টোটাল কোণ 120, তাকে 4 দিয়ে ভাগ দিব, তাহলে 120কে যখন আমি 4 দিয়ে ভাগ দিব কত পাবো? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটাও 30 ডিগ্রি, প্রত্যেকটা কোণ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। ওকে, এই তো অনেকে বুঝে ফেলছো। তাহলে এই কোণগুলো আমি পেয়ে গেছি, এটা 30 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এইবার আসো আমরা লম্বা অংশ উপপাদ্য খাটানোর জন্য একেবারে রেডি। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর cos থিটা, এটা ইকুয়াল টু 1 এক্স অক্ষের দিকেই আছে, তাহলে 1 cos 0, তারপরে 2 cos 30 ডিগ্রি, তারপরে 3, ঠিক আছে, 3 cos 30 30, সবসময় এক্স অক্ষের সাথে কোণ নিতে হবে 60 ডিগ্রি, তাহলে 3 cos 60 ডিগ্রি, 4 cos 30 30 30 90 ডিগ্রি, 4 cos 90 ডিগ্রি, আর 5 cos 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার মানের হিসাব করব। তাহলে ক্যালকুলেটর এবার হিসাব করবে, 1 cos 0 মানে 1, 2 cos 30 প্লাস 3 cos 60 প্লাস 4 cos 90 প্লাস 5 cos, হ্যাঁ হ্যাঁ আচ্ছা সাউন্ডটা পুরো আসতেছে না, আচ্ছা দেখতেছি, তুমি থাকো কিছুক্ষণ। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ এবার সাউন্ড ঠিক আছে। তাহলে 5 cos 120 ডিগ্রি, তাহলে এই মানটা হচ্ছে √3, এটা হচ্ছে সমীকরণ নম্বর 1। এবার ওয়াই অক্ষে আর সাইন থিটা, দেখো যখন আমি আর সাইন থিটা লিখবো তখন কি করব? আবার চিত্রে তাকাবো না, চালাকি, বুদ্ধি খাটাও, বুদ্ধির বাতি জ্বালাও। এই লাইনে যেখানে যেখানে কজ আছে সেখানে সেখানে সাইন। অনেকে বলতে ভাই এক্স অক্ষ নিলাম তাহলে কি ওয়াই অক্ষ দেখানো লাগবে? কোনো দরকার নাই, তুমি এই লাইনটা লিখতে পারলেই কাজ শেষ। 1 sin 0 ডিগ্রি, 2 sin 30 ডিগ্রি, 3 sin 60 ডিগ্রি, প্লাস 4 sin 90 ডিগ্রি, প্লাস 5 sin 120 ডিগ্রি। জাস্ট কজের জায়গায় উপরের লাইনে কজের জায়গায় জাস্ট সাইন। তবে একটা কথা আছে, তুমি যখন কোণগুলা নিবা সেই কোণগুলা কিন্তু একই দিক থেকে নিবা। দেখো আমি সবগুলো কোণ একই দিক থেকে নিছি, যেমন 2 এর সাথে এক্স অক্ষের কোণ এদিক থেকে নিছি 30 ডিগ্রি, 3 এর সাথে 60 ডিগ্রি এদিক থেকে 60 ডিগ্রি, 4 এর সাথে এদিক থেকে 90 ডিগ্রি, 5 এর সাথে এদিক থেকে 120 ডিগ্রি। কেউ যদি বলে ভাই 5 এর সাথে আমি এই কোণ নিব 240 ডিগ্রি, হ্যাঁ তুমি নিতে পারো, উপরের লাইনে নিলে কোনো সমস্যা নেই, কারণ cos 120 যা cos 240 তাই, কিন্তু পরের লাইনে ঝামেলা হয়ে যাবে, কারণ sin 120 যা sin 240 তাই না। তো এই কারণে আমি তোমাকে বলি যে তুমি উপরের লাইনটা যখন লিখবা তখন একই দিক থেকে কোণ নাও, পরের লাইনে তুমি কি করবা, পরের লাইনে তুমি কি করবা, উপরের লাইনটা দেখে দেখে বসাই দিবা, জাস্ট উপরের লাইনটা দেখে দেখে বসাই দিবা, তাহলে আর তোমার কোণের ঝামেলা হবে না। বুঝতে পারছো? যদি সহজে করতে চাও, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে কোণ সবসময় একই দিক থেকে নিব। তাহলে এটার যদি অ্যান্সার আমরা বের করি তাহলে 5 + 4√3, তাই তো? এটা কত আসছে? 5 + 4√3, হ্যাঁ 4√3। তাহলে কাজ শেষ। এবার 1 এর বর্গ 2 এর বর্গ, দেন তুমি লব্ধির মান পাবা আর √√3² প্লাস 5 + 4√3 তার স্কোয়ার, দেখো 12.05 মেবি 12.05 নিউটন। আর যদি দিক বের করতে হয়, ওকে 2কে 1 দিয়ে ভাগ দাও, তাহলে ভাগ দিলে আর আর কাটাকাটি সাইন বাই কস ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 5 + 4√3 ডিভাইডেড বাই √3,
তাহলে কোণের মান কত পাচ্ছ বলো? কোণের মান হচ্ছে 81.73 ডিগ্রি। গুড, এই তো হয়ে গেল 81.73 ডিগ্রি। তাহলে এই কোণে লব্ধির মান হচ্ছে এত। তাহলে পারা যাবে না বলো? ঠিক আছে। আর তোমাকে কিন্তু একটা শর্টকাট শিখাইছি, সেটা হচ্ছে ক্যালকুলেটর। যদি কখনো ছোট এমসিকিউ টাইপ কোশ্চেনে তুমি পাও, তাহলে তাড়াতাড়ি তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেললা। বাট ক্যালকুলেটারের প্রসেসটা শিখে থাকলে তোমার মনে করে অ্যাডমিশন টেস্টে অনেক কাজে দিবে। বাট এটার উত্তর ধরো ক্যালকুলেটারে তুমি বের করতে পারো, আমি তোমাকে গত ক্লাসে যেটা শিখাইছিলাম, ক্যালকুলেটারে তুমি বের করতে পারো। তুমি রিটেনে কোশ্চেন আসছে, তুমি ক্যালকুলেটারে বের করে রেখে দিয়ে চলে আসছো, তাহলে কিন্তু ফুল মার্ক বোর্ড পরীক্ষাতে দিবে না। তো এটা একটু মাথায় রাখবা, বোর্ড পরীক্ষাতে কিন্তু এভাবে করে দেখাইতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে এবার আসো, এবার একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। বলা হচ্ছে পি মাইনাস কিউ, পি এবং পি প্লাস কিউ তিনটি ভেক্টর একই তলে সমান সমান কোণে ক্রিয়াশীল। একই তলে সমান সমান কোণে ক্রিয়াশীল। এদের লব্ধির মান কত? এদের লব্ধির মান কত? কয়টা ভেক্টর? তিনটা ভেক্টর, তাই না? তাহলে তিনটা ভেক্টর সমান সমান কোণে ক্রিয়াশীল। ধরো এই বিন্দুতে তিনটা ভেক্টর, একটা হচ্ছে পি মাইনাস কিউ, একটা পি প্লাস কিউ। ধরো এটা পি মাইনাস কিউ, এটা হচ্ছে পি, আর এটা পি প্লাস কিউ। কি বলছে আমাদের? সমান সমান কোণে ক্রিয়াশীল। তাহলে একটা তলে, একই তলে, এই তলে, দ্বিমাত্রিক তলে সমান সমান কোণে ক্রিয়াশীল হলে মধ্যবর্তী কোণ কত? বলো, মধ্যবর্তী কোণ কত? টোটাল এই কোণ 120 ডিগ্রি, মানে টোটাল এই কোণ 360 ডিগ্রি। তাহলে একটা কোণ 120, এই কোণটা 120, এই কোণটা 120। কিভাবে পাইলাম? 360কে 3 দিয়ে ভাগ দিলাম, সমান সমান কোণ, এই কারণে সমান তিনটা কোণ, টোটাল কোণ 360 ডিগ্রি, 3 দিয়ে ভাগ দিয়ে 120 ডিগ্রি পাইলাম। এবার আমরা কি করব? যে কোনো একটাকে এক্স অক্ষ ধরবো। তুমি এটাকে ধরতে পারো, এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো, যার যেটা ভালো লাগে। যেহেতু আমরা আঁকছি এভাবে, তো এইটাকে এক্স অক্ষ ধরতে আমাদের মন চাইতেছে, তাহলে এটাকে এক্স অক্ষ ধরলাম। এইটা হচ্ছে লব্ধি আর, যেটা থিটা কোণ তৈরি করছে। তাহলে কয়টা ভেক্টর আছে? তিনটা ভেক্টর। তিনটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। দুটো দুটো করে নিয়ে যদি সামান্তরিক সূত্র খাটাই সময় লাগবে অনেক বেশি, তা আমি তো অত সময় লাগাইতে চাই না। তাহলে আমরা তাড়াতাড়ি করার জন্য কি করব? লম্বাংশ উপপাদ্য খাটাবো। তাহলে আর কস থিটা, লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই আর কস থিটা। তাহলে আর কস থিটা, এইটা এক্স অক্ষ, সবার কোণ নিব এক্স অক্ষের সাথে। তাহলে প্রথমে আসো পি মাইনাস কিউ, কস কত ডিগ্রি? পি মাইনাস কিউ এর সাথে এক্স অক্ষের কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এইবার আসো পি। তাহলে পি আমরা সবসময় এদিক থেকে কোণ নিব, ঠিক আছে? একবার এদিক, দেখো মোড়ামুড়ি করা যাবে না, একবার এদিক যাওয়া যাবে না, সবসময় একই দিকে যাবা, এই দিক থেকেই যাব। তাহলে এদিক থেকে পি এর কোণ এই দিক থেকে 120, তাহলে পি কস 120। কি করা যাবে না? মোড়ামুড়ি করা যাবে না, বুঝছো? মোড়ামুড়ি করলেই কিন্তু ভুল হয়ে যাবে। পি প্লাস কিউ এদিক থেকে নিলে 120, কিন্তু আমরা এদিক থেকে যাব না, আমরা এদিক থেকেই যাব। তাহলে পি প্লাস কিউ কস 120 240 ডিগ্রি। কেউ যদি বলে ভাই এই দিক থেকে নিলেও তো 120 একই কথা, কস 120 আর কস 240 একই কথা, কিন্তু ওই যে পরের লাইন যে আমরা এই লাইন দেখে লিখবো, কস 120 আর 240 একই, কিন্তু সাইন 120 আর সাইন 240 যে একই না। সাইনের ক্ষেত্রে তখন যে আবার মাইনাস দেওয়া লাগবে, তো ওই ভুলটা করতে যাব কেন আমরা? ঠিক আছে, ওই রিস্কটা আমরা কেন নিতে যাব? এই কারণে সবসময় একই দিক থেকে মোড়ামুড়ি করা যাবে না। তাহলে পি মাইনাস কিউ কস 120 মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস পি বাই টু, কস 240 মাইনাস হাফ, তাহলে মাইনাস পি বাই টু মাইনাস কিউ বাই টু। দেখো পি মাইনাস পি বাই টু পি ভ্যানিশ, আর মাইনাস কিউ বাই টু, তাহলে মাইনাস 3q বাই টু, তাই তো? তাহলে এটা হচ্ছে পি কস থেটা, 1 নং সমীকরণ। এবার আর কস থেটা, এবার আর সাইন থেটা, যেখানে যেখানে কস সেখানে সেখানে সাইন বসাই দিবা। তাহলে পি মাইনাস কিউ সাইন 0 প্লাস পি সাইন 120 প্লাস পি প্লাস কিউ সাইন 240। ঠিক আছে, এবার দেখো সাইন 0 মানে তো জিরোই, সাইন 0 এটা বাদ। সাইন 120 মানে হচ্ছে √3/2, সাইন 120 মানে √3/2, তাহলে √3/2 পি। সাইন 240 মাইনাস √3/2, সাইন 240 হচ্ছে মাইনাস √3/2, তাহলে মাইনাস √3/2 পি মাইনাস √3/2 কিউ। তাহলে এইটা আর এইটা কাটাকাটি, পড়ে থাকলো কি? পড়ে থাকলো মাইনাস √3/2 কিউ।
সমীকরণ নম্বর 2, এটা 1 এটা 2, তাহলে 1 আর 2 এর বর্গ করে যোগ করে দিলে কাজ শেষ। 1 এর স্কয়ার 2 এর স্কয়ার বর্গ করে যোগ করে দিবা, লব্ধির মান পেয়ে যাবা r, তাহলে √। দেখো 3q/2, তাহলে তার স্কয়ার 3 × 9 q স্কয়ার, নিচে 2 × 2 = 4, প্লাস এইখানে এর যদি স্কয়ার করি তাহলে স্কয়ার করলে উপরে 3 নিচে 2 × 2 = 4, এটার কিউ স্কয়ার, তাহলে কি হচ্ছে উপরে 9 10 11 12, তাহলে 12/4 মানে 3 কিউ স্কয়ার তার রুট, তাহলে 3 কিউ স্কয়ার তার রুট হচ্ছে √3 × কিউ। এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? দেখো এইটা হচ্ছে নিয়ম। এবার দেখো আমি তোমার এই ম্যাথটা কেন শিখাইছি এটা দেখবা খুবই লাগবে। ইভেন আমি একটা বোর্ড কোশ্চেন এরপর দেখাবো, দেখবা এই জিনিসগুলো আসছে। তাহলে 3টা ভেক্টর ক্রিয়ারত আছে, 3টা ভেক্টর p - q, p এবং p+q একই তলে সমান সমান কোণে ক্রিয়াশীল। লব্ধির মান কত? শর্টকাট বলি এবার তোমাকে, লব্ধির মান হচ্ছে √3 × সাধারণ অন্তর। মূল নিয়ম আমি দেখাইছি, ঠিক আছে? এটা আসলে মূল নিয়ম দেখাইতে চাই নাই, বাট তারপরও আমি দেখাইছি মূল নিয়মটা। এবার আসো, এটা একটা এমসিকিউ কোশ্চেন, এই কোশ্চেনটা তোমার এমসিকিউ হিসাবে আসবে। এখন এমসিকিউ হিসাবে আসলে তুমি কি এত কিছু করতে পারবা? এত কিছু করার সময় পাবা? উত্তর হচ্ছে না। তাহলে এমসিকিউতে আসলে কি করবা শোনো, এবার মূল কথা শোনো। যদি 3টা ভেক্টর সমান্তর ধারায় সমান সমান কোণে একই তলে ক্রিয়াশীল থাকে, কি বললাম? সমান্তর ধারা, ঠিক আছে? সমান্তর ধারায় সমান সমান কোণে ক্রিয়াশীল থাকে, তাহলে তাদের লব্ধির মান হবে √3 × সাধারণ অন্তর। আসো, p - q, p+q, দেখো সমান্তর ধারায় ক্রিয়া, এইটার সাথে তুমি পি যোগ করো, সরি কিউ যোগ করো, এটা পাবা। যোগ করো কিউ, যোগ করলে তুমি এটা পাবা। এর সাথে আবার কিউ যোগ করো, এটা পাবা। তাহলে দেখো তো, এটার সাথে কিউ যোগ করলে এটা, ঠিক আছে? মিলাইছো? এইটার সাথে আবার কিউ যোগ করো, এটা। তাহলে এইটার ব্যবধান কত? কিউ। এটার ব্যবধান কত? কিউ। তো এরা কেমন ধারায় ক্রিয়ারত? সমান্তর ধারায়, ঠিক আছে? এরা সমান্তর ধারায় ক্রিয়ারত। তাহলে সমান্তর ধারায় ক্রিয়ারত। তো সমান্তর ধারায় যদি ক্রিয়ারত থাকে তাহলে লব্ধি আর হবে √3 গুণ সাধারণ অন্তর, এইটা হবে। এইবার দেখি তো আসলে তাই হলো কিনা। তাহলে আর লব্ধি আর √3 গুণ সাধারণ অন্তর, p - q, p সাধারণ অন্তর কিউ, p+q পার্থক্য ব্যবধান সাধারণ অন্তর কত? কিউ। তাহলে অ্যান্সার এই যে √3 কিউ। দেখো তো অ্যান্সার হয়েছে কিনা, বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে হিসাব, ঠিক আছে? এটা করার আরেকটা সুন্দর ওয়ে আছে, দেখো তুমি বুঝতে পারো কিনা, জাস্ট ফিল করার একটা ওয়ে। আচ্ছা দেখো, p - q, p+q, এটা হচ্ছে p - q, তাই না? এর মধ্যে ছোট কোনটা বলো তো? এর মধ্যে ছোট কোনটা? সবচেয়ে ছোট কোনটা? p - q সবচেয়ে ছোট, তাই না? তাহলে p - q থেকে p কত বেশি? q পরিমাণ বেশি। তাহলে এটা p - q, হ্যাঁ, এটা হচ্ছে p - q। তাহলে p - q, এইটুকু p - q, তার থেকে q পরিমাণ বেশি, তাহলে এটা হচ্ছে p - q এর থেকে q পরিমাণ বেশি। এইবার p থেকে আরো q পরিমাণ বেশি হচ্ছে এটা p+q। তাহলে p+q যেটা, সেটা হচ্ছে এই যে এইটুকু p, ধরো এইটুকু পুরোটা p, তার সাথে আবার q পরিমাণ বেশি, দ্যাট ইজ p+q না? এইবার তাহলে একটা জিনিস চিন্তা করো, সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে p-q। তাহলে আমি সবচেয়ে ছোটটা, এই যে p-q, এখানেও আছে এইটুকু p-q, এখানে এইটুকু p-q, দেখো এইটুকু p-q, এইটুকু p-q, এইটুকু p-q, এই তিনটার লব্ধি কত বলো তো? এই তিনটার লব্ধি কত? p-q, 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 এই তিনটার লব্ধি কত তুমি বলো? এটা p-q, এটা p-q, এটা p-q, বলো এই তিনটার লব্ধি কত? এই তিনটার লব্ধি তো শূন্য, তাই না? সমান সমান কোণে যদি ক্রিয়ারত থাকে 120 120 120, এটার মানও যায়, এটার মানও যায়, এটার মানও যায়, লব্ধি কত? শূন্য। তাহলে এই তিনটার লব্ধি শূন্য না? এই p-q থেকে
এই যে পি মাইনাস কিউ থেকে, এটা তো পি, তাহলে পি মাইনাস কিউ থেকে পি কতটুকু বেশি, এই যে এতটুকু বেশি, সেটা কতটুকু, কিউ পরিমাণ বেশি। আর পি মাইনাস কিউ থেকে এই যে এতটুকু বেশি, এই এতটুকু কত, এই এতটুকু কত, এই যে এটা যে যতটুকু বেশি, এটা কত, এটা হচ্ছে টু কিউ। দেখো তো তাই কিনা বলো। এটা পি মাইনাস কিউ, তার থেকে টু কিউ বেশি। দেখো এর সাথে টু কিউ যোগ করো, দেখো তো পি প্লাস কিউ পাও কিনা। আর পি মাইনাস কিউ এর সাথে কিউ যোগ করো, দেখো তো পি পাও কিনা। পাইছো? ওকে, তাহলে এবার দেখো পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, এই তিনটারে ভ্যানিশ করে দিই। আসো জাদু, ছু মন্তর ছু, ছু মন্তর ছু, এই যে এইটুকু ভ্যানিশ হয়ে গেল, কারণ এদের লব্ধি শূন্য। তাহলে কে কে পড়ে থাকলো, কে কে পড়ে থাকলো, কিউ আর টু কিউ পড়ে থাকলো না। এবার এদেরকে একটু ডেকে কাছে নিয়ে আসি, কিউকে টেনে কাছে নিয়ে আসি, টু কিউকে টেনে কাছে নিয়ে আসি, এই যে এদেরকে কাছে নিয়ে গেলাম। বুঝলা কিনা? এইবার বলো তো ভাই, এদের মধ্যবর্তী কোণ কত, এই কোণটা কত, 120 ডিগ্রি। এই 90 ডিগ্রি কে বলছে, এই ধরো তো রে, 90 ডিগ্রি কেমনে, এই পাগল, এই কোণ কত, 120, এই কোণ কত 120, এই কোণ কত 120। পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ লব্ধি বাদ, তাহলে পড়ে থাকলো এখানে পি আর এখানে টু, টু কিউ, সরি এখানে পি মানে এখানে পড়ে থাকলো কিউ আর এখানে টু কিউ। তাহলে কোণ কত 120। এবার 120 লব্ধি বের করো তো, আর এর মান √, দুটোর লব্ধি বের করবা, দুটোর লব্ধি বের করবা, দুটোর লব্ধি আর বের করবা। তাহলে কিউ স্কোয়ার, টু কিউ স্কোয়ার প্লাস টু ইন্টু কিউ ইন্টু টু কিউ ইন্টু কজ 120, কজ 120 করো তো, করো। দেখো কজ 120 মানে -1/2, তাহলে টু টু কাটাকাটি গেল, এখানে থাকবে কিউ স্কোয়ার, এখানে 2 2 4, 4 কিউ স্কোয়ার, আর একটা মাইনাস, মাইনাস টু কিউ স্কোয়ার। তাহলে দেখো কত থাকে, 4 আর 1 5, 5 থেকে 2 বাদ যায় 3, তাহলে √3 কিউ স্কোয়ার। বুঝতে পারছো? শেষ, অ্যান্সার শেষ। তাহলে √3 কিউ। তাহলে এটা আর একটা ওয়ে এভাবে করা যায়, তুমি কনসেপ্টটা মাথায় রাখবা। এইবার আসো আমি তোমার এর অ্যাপ্লিকেশন দেখাই। এই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো? লম্বাংশ উপপাদ্য দিয়ে করছি, দেন একটা শর্টকাট লিখে দিলাম, দেন আরও একটা শর্টকাট ওয়ে দেখালাম, 3টা নিয়ম দেখালাম। এইবার কথা হচ্ছে এর অ্যাপ্লিকেশন কোথায়, এর অ্যাপ্লিকেশন এই যে বোর্ড কোশ্চেন একটা, ঠিক আছে, একটা এমসিকিউ বোর্ড কোশ্চেন, ঠিক আছে, এখানে লেখা নাই, সালটা লেখা নাই। তো যাই হোক, আসো কি বলছে, 10 নিউটন, 15 নিউটন, 20 নিউটন বল দ্বিমাত্রিক তলে, দ্বিমাত্রিক তলে, দ্বিমাত্রিক তলে সমান সমান কোণে ক্রিয়াশীল। অনেকে এটা ভাবে, বুঝছো, অনেকে ভাবে এইটা এইভাবে, 10 নিউটন, তারপরে 15 নিউটন, আর এই দিকে এই যে তোমাদের দিকে এটা হচ্ছে 20 নিউটন, এই কোণটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। অনেকে এটা ভাবে যে এভাবে ক্রিয়াশীল লব্ধির মান বের করতে বলছে। আচ্ছা বলো তো এভাবে কি ক্রিয়াশীল বলছে, বলো এভাবে কি ক্রিয়াশীল বলছে? না, এভাবে বলে নাই। কেন? কেন? প্রশ্ন অনুযায়ী এটাও তো হতে পারে, এটার সাথে এটার কোণ 90, এটার সাথে এটার কোণ 90, এটার সাথে এটার কোণ 90, সমান সমান কোণে ক্রিয়াশীল, তো প্রশ্ন অনুযায়ী তো এটাও হতে পারে, পারে না? 3টা ভেক্টর, এই যে দেখো, এই যে 3টা কলম, এই একটা ওয়াই অক্ষ, এই যে তোমাদের দিকে এটা হচ্ছে জেড অক্ষ, আর এইটা হচ্ছে এক্স অক্ষ, এইভাবে আছে। তো 3টা, এদের মধ্যবর্তী কোণ 90 90 90, সমান সমান কোণে ক্রিয়াশীল হতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু এই কারণে এই কথাটা বলছে দ্বিমাত্রিক তলে। যদি এরকম হয় তাহলে এটা তো ভাই ত্রিমাত্রিক তল, এটা তো 3D। আমার বলছে 3D না, 2D, 2D, এই যে এটা এদিকে না, এটা এইদিকে, এরকম, এই যে একটা তলে, ঠিক আছে, দ্বিমাত্রিক তলে। তাই এটা বুঝতে হবে যে এটা কিন্তু না, খবরদার এটা কিন্তু না। তাহলে আসো আমরা লব্ধি বের করব। তাহলে এটা কত, 10 নিউটন, এটা কত 15 নিউটন, আর এটা কত 20 নিউটন, সমান সমান কোণে 120 120 120 ক্রিয়াশীল। দেখো 10 15 20, 10 15 20 সমান সমান কোণে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 10 15 20 সমান সমান কোণে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। 10-এর সাথে 15-র পার্থক্য 5, 15-এর সাথে 20 পার্থক্য কত 5, সাধারণ অন্তর কত 5, তাহলে লব্ধির মান আর, আর হবে √3 ইন্টু সাধারণ অন্তর, সাধারণ অন্তর 5, তাহলে অ্যান্সার হচ্ছে 5√3। ঠিক আছে, যে যে পাইছো শেষে নিজের একটা সাবাস দাও, যে যে পারছো শেষে নিজের একটা সাবাস দাও। ওকে ক্লিয়ার? তাহলে 5√3, এই তো হয়ে গেল। দেখো কত সহজ জিনিস। আচ্ছা অনেকে বলতে পারে ভাই 3টা না থেকে যদি 4টা ভেক্টর থাকে
4টা বল থাকে, যেমন মনে করো 2 নিউটন, 4 নিউটন, 6 নিউটন আর 8 নিউটন দ্বিমাত্রিক তলে সমান সমান কোণে ক্রিয়াশীল, সমান সমান কোণে ক্রিয়াশীল, তাহলে লব্ধির মান কত? লব্ধির মান কত? যে ভাই এবার 4টা ভেক্টর আছে, সমান সমান কোণে ক্রিয়াশীল, লব্ধির মান কত? এইবার একটা শর্টকাট দেন। আচ্ছা শোনো, শর্টকাট লাগে কখন? কঠিন একটা জিনিসকে সহজ করতে গেলে শর্টকাট লাগে। যে সহজে আমি উত্তরটা বের করতে চাই তখন শর্টকাট দরকার। যে জিনিসটা সহজ তার আবার কিসের শর্টকাট? এটা তো সহজ। মশা মারতে তুমি যদি কামান নিয়ে আসো তাহলে হবে? দেখো 4টা ভেক্টর থাকলে সহজ, 4টা ভেক্টর পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল, এটা কোনো কথা হইল? 4টা ভেক্টর যদি পরস্পরের সাথে সমান সমান কোণে একটা দ্বিমাত্রিক তলে ক্রিয়াশীল থাকে, তাহলে একটা ভেক্টরের সাথে পরবর্তী ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে দেখো এইটা হচ্ছে 2 নিউটন, তাহলে 2 এর চেয়ে একটু বেশি, 2 এর ডাবল 4 নিউটন, এটা 4 নিউটন, সমান সমান কোণে ক্রিয়াশীল। তাহলে 360কে 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দাও, 4 নং 36, 90 ডিগ্রি হবে। তারপর এবার 4 এর সাথে 6, 4 এর সাথে 6, এটা 6, 90 ডিগ্রি। তারপরে 6 এর সাথে 8, 8, 90 ডিগ্রি। তাহলে এবার যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকে তাহলে তো ভাই ভেক্টর বাইসেট করা যায়। বাইসেট মানে ঘেচাং ঘেচাং, কাটাকাটি। 2, এটা 6, তাহলে চিন্তা করো তো, এদিকে 2, এদিকে 6, তাহলে এদিকে দেখো এটা 4 আর বাকি এইটুকু 2, এই 2 আর 2 ঘেচাং ঘেচাং, তাহলে পড়ে থাকলো এদিকে কত? 4। মানে সহজ কথা, এদিকে আছে কত? 6, এদিকে 2, তাহলে 6 আর 2 এর লব্ধি এদিকে থাকবে 4, তাহলে এটা হচ্ছে 4 নিউটন। এটা 4, এটা 8, 4 এবং 8, তো 4 এবং 8 এর লব্ধি 4, 8, তাহলে 8 থেকে 4 বাদ দাও, তাহলে এদিকে থাকবে কত? 4 নিউটন। তাহলে 4 আর 4 মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো ভাই এদের লব্ধি চাইছে, এদের লব্ধি আর √4 স্কোয়ার, 4 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2 4 স্কোয়ার, 4√2 এত নিউটন। কি বোঝা গেছে? তো এইটা করতে কি আমার লম্বাংশ উপপাদ্য লাগবে? যদি বলো ভাই এটা করতে লম্বাংশ উপপাদ্য লাগবে, শর্টকাট লাগবে, তাহলে তো মায়ের হবে। তো এইবার চলো আমরা দেখি এবার কয়েকটা কোশ্চেন সলভ করি। তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা হচ্ছে এনডিসি টেস্টে আসা, ঠিক আছে? এনডিসিতে টেস্টে আসা একটা কোশ্চেন। দেখো কি বলতেছে, একটা বিন্দুতে 3টা ভেক্টর F1, F2, F3, 3টা ভেক্টর ক্রিয়ারত। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে একটা বিন্দুতে ভাইয়া এত ফাস্ট? হ্যাঁ একটু ফাস্ট তো যাইতে হবে, অনেক কিছু পড়বো না আমরা, তারপর অনেক স্লো বলতেছি রে পাগল। তো চলো, কোন একটা বিন্দুতে কয়টা ভেক্টর? 3টা, F1, F2, F3। F1 এক্স অক্ষের সাথে 70 ডিগ্রি কোণে আছে, F2 এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে, আর F3 ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে 35 ডিগ্রি কোণে আছে। বলছে লব্ধির মান ও দিক বের করো। এর চেয়ে সহজ কোশ্চেন হয়? তাড়াতাড়ি করে ফেলো, বোর্ডে তাকাবা না, লব্ধির মান ও দিক বের করবা তাড়াতাড়ি। তাহলে এটা যেহেতু এক্স অক্ষ, তাহলে আর নতুন করে এক্স অক্ষ ধরার দরকার কি? এটারে আমরা এক্স অক্ষ ধরে চালাই দিই। তাহলে লব্ধি আর যে কিনা এক্স অক্ষের সাথে ধরলাম থেটা কোণে ক্রিয়ারত, তাহলে আর কস থেটা ইকুয়াল টু 8 কস 70 এক্স অক্ষের সাথে, প্লাস 5 কস, বলো তো 5 কস কত লিখবো? 5 কস কত লিখবো? 30 ডিগ্রি? নো, আমি সবসময় কি বলছি, একই দিক থেকে যাব, একই দিক থেকে কোণ নিব। তাহলে এর কোণ 70, তাহলে এর কোণ নিতে হবে এইটা, এটা যদি 30 হয় তাহলে এই কোণটা কত? 150 ডিগ্রি। এর কোণটা যখন নিব তখন এই দিক থেকে ঘুরে এইভাবে এই কোণটা নিব, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? 270 যোগ 35, অথবা 360 থেকে এই কোণটা বাদ দিতে পারো, এই যে এই কোণটা বাদ দিতে পারো, তাহলে হবে। তাহলে 270 যোগ 35, এই যে এই পর্যন্ত 270, এই পর্যন্ত, তার সাথে আবার 35 যোগ, তাহলে 270 যোগ 35, এটা 305 ডিগ্রি। বুঝতে পারছো? সবসময় একই দিক থেকে কোণ নিব। হ্যাঁ, তাহলে 5 cos 150 আর 10 cos 305 ডিগ্রি, 305 ডিগ্রি। তাহলে 8
cos 70 প্লাস 5 cos 150 প্লাস 10 cos 305, তাহলে 4.1417, এটা হচ্ছে সমীকরণ নম্বর 1। এবার আর সাইন থেটা 8 সাইন 70 ডিগ্রি, 5 সাইন 150, 10 সাইন 305 ডিগ্রি। তাহলে দেখি এবার কত আসে। 8 সাইন 70, 5 সাইন 150 প্লাস 10 সাইন 305, এটা হচ্ছে 1.826, 2 নম্বর। 1 বর্গ, 2 বর্গ, দেন আর রুট ওভার 4.1417 তার স্কোয়ার প্লাস 1.826 তার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার প্লাস 4.1417 তার স্কোয়ার দিয়ে রুট ওভার অ্যান্সার। তাহলে দেখো তো 4.526 নিউটন আসছে কিনা লব্ধির মান। গুড, এই তো অনেকে পারছো, দেখছো তোমরা শিখে গেছো। 2কে এবার 1 দিয়ে ভাগ দাও, আর আর কাটাকাটি সাইন বাই কস ট্যান থেটা, তাহলে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1.826 ডিভাইডেড বাই 4.1417, তাহলে ট্যান ইনভার্স 1.826 4.1417, তাহলে 23.79 ডিগ্রি। ঠিক আছে, ক্যালকুলেটরে চাইলেও কিন্তু তোমরা বের করতে পারো। পারো তো? আমি কিন্তু শিখাই দিয়েছিলাম ক্যালকুলেটরে বের করা। ঠিক আছে, ওকে। এবার দেখো, এটা তো 1 নম্বর কোশ্চেন, মানে গ কোশ্চেন। এবার আসো ঘ। ঘ প্রশ্নটা আমাদের কি বলতেছে, পরেরটা বলতেছে F3 এর দিক পরিবর্তন করে, F3 এর দিক পরিবর্তন করে বস্তুটিকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কি? ভাবো একটু ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায় ভাবো। দাদা একটু স্লো পড়ান। আচ্ছা, স্লো পড়াচ্ছি। শোনো, তোমরা অনেক সময় ধরো যে কোশ্চেন তো কিছু লেখা আছে, কোশ্চেন যদি লিখতে না পারো তাহলে কোশ্চেনের জায়গাটা ফাঁকা রাখবা, উত্তরটা লিখে নিবা, তারপর স্লাইড দিলে কোশ্চেনটা দেখে লিখে নিবা। বুঝতে পারছো? তাহলে এবার শোনো কি বলছে। F3 এর দিক পরিবর্তন করে, কোনটা F3? এটা F3। F3 এর দিক পরিবর্তন করে বস্তুটাকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কি? F3 এর মানের পরিবর্তন করা যাবে না, দিকের পরিবর্তন করতে হবে। দিকের পরিবর্তন করে বস্তুটিকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কি? এক্স অক্ষ বরাবর গতিশীল করা মানে ওয়াই অক্ষ বরাবর যেন বলের উপাংশ না থাকে, তাহলেই তো এক্স অক্ষ বরাবর গতিশীল। বুঝছো এই কথাটা? আমি বললাম যে কোনো একটা বস্তুকে এক্স অক্ষ বরাবর নিয়ে যাব, তাহলে বলো ওয়াই অক্ষ বরাবর বলের উপাংশ কত? ওয়াই অক্ষ বরাবর কত বল দিব? 0 দিবই না। ওয়াই অক্ষ বরাবর নিবই না। ওয়াই অক্ষ বরাবর তার সরণ বল ত্বরণ কিচ্ছু থাকা যাবে না। তাহলে আমি যখন বলতেছি এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কি, তার মানে এক্স অক্ষ বরাবর গতিশীল করতে হলে ওয়াই অক্ষ বরাবর বলের উপাংশ থাকা যাবে না। অর্থাৎ লব্ধি বল আর, তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিন্স আর সাইন থেটা, এইটাকে 0 হতে হবে, 0 হতে হবে। ঠিক আছে, তাহলে এবার প্রশ্নটা আমি সুন্দর করে আরেকবার একটু বলি। প্রশ্নটা হচ্ছে এরকম, মানে প্রশ্নটা নিজের মতো করে যখন তুমি বলবা, প্রশ্নটা হচ্ছে এরকম যে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিন্স আর সাইন থেটার মান 0 হতে হলে F3 এর দিক পরিবর্তন করে কত করতে হবে, এটাই হচ্ছে কথা। যে F3 এর দিক পরিবর্তন করে কত করতে হবে। দেখো তো, আর সাইন থেটা এটা ছিল না, আর সাইন থেটা, এই আর সাইন থেটা মানে আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তাহলে আর সাইন থেটা এটা ছিল হচ্ছে 8 সাইন 70, তারপরে 5 সাইন 150 আর 10 সাইন 305। ভাই কোথায় পাইলেন? আরে পাইলাম, তোমার খাতায় আছে, দেখো আগের লাইনে, এই যে এখানে 8 সাইন 70, 5 সাইন 150, 10 সাইন 305। এই যে এইটা হচ্ছে আর সাইনের মান। এইবার বলো, এই আর সাইনের এই যে মানটা, এই মানটা কি 0? এই মানটা, এটা কি 0? দেখো তো, এই মানটা 0 না, 1.826। এই মানটা 1.826। এই মানটা কি করতে হবে?
আর সাইন থেটা বা আর ওয়াই লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের মানটা 0 বানাতে হবে। 0 কিন্তু ছিল না, তাহলে কি করতে হবে? 0 বানাতে হবে। তাহলে এটাকে 0 বানাতে হবে, এই যে এই মানটাকে 0 হতে হবে। এই 0 হতে হলে কি চেঞ্জ করতে হবে? F3 এর দিকের পরিবর্তন। F3 এর দিক, এটা F3, এটা F3 এর মান, এই যে F3 এর দিক, তাহলে এর পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই কোণের পরিবর্তনটা করতে হবে। কোণের পরিবর্তন কত করতে হবে? পরিবর্তন কত করতে হবে? প্রশ্ন বুঝছো? দেখো একেবারে ভেঙে চুরে দিলাম। তাহলে এই কোণটা চেঞ্জ করতে হবে এটার মান 0 পাইতে হলে। আচ্ছা, তাহলে আমরা ধরো কোণটা চেঞ্জ করলাম, ধরি কোণটা আলফা, ধরি F3 এর কোণ, এক্স অক্ষের সাথে F3 এর কোণ, ধরি এটা আলফা। তাহলে আর ওয়াই আর সাইন থেটা এটা ইকুয়াল টু 8 সাইন 70, তারপরে 5 সাইন 150, আর 10 মানের কোনো পরিবর্তন করবো না, F3 এর মান একই থাকবে, শুধু দিকটা পরিবর্তন করে এই যে আলফা। এবার আলফার মান কত সেটা বের করতে হবে যখন আর সাইন থিটার মান 0 হবে। এই যে 0, 8 সাইন 70, 5 সাইন 150 প্লাস 10 সাইন আলফা। এবার কেউ একজন আমার এখান থেকে আলফার মানটা বের করে দাও। প্রথম আগে সাইন আলফাটা বের করো, তাহলে সাইন আলফা হচ্ছে 8 সাইন 70, তারপরে যোগ তার সাথে 5 সাইন 150, তাকে ভাগ দাও 10 দিয়ে। ঠিক আছে, এটাকে ওই পাশে নিয়ে ভাগ দিলাম 10 দিয়ে, মাইনাস 1 পয়েন্ট, ভালো করে দেখো 1.00175। ঠিক আছে, এইটুকু নিতে হবে ভাই, এটুকু না নিলে হবে না, কিন্তু এটুকু নিতে হবে। এই যে অনেকে বলছে -90, থামো, ভালো করে হিসাব করো। ক্যালকুলেটারে কি তুমি এখানে -1 অ্যাকুরেট 1 পাইছো? পাও নাই। তাহলে -1.00, তারপরে 175 আছে। এইবার আলফা বের করো, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা দাও, দেখবা কোন আসবে না, কি আসবে? ম্যাথ ইরর। তাহলে আলফা পসিবল না, আলফার কোনো মান হওয়া সম্ভব না। এখানে সাইন ইনভার্স এটা দাও, দিয়ে দেখো ম্যাথ ইরর আসবে। ঠিক আছে, ম্যাথ ইরর আসবে। ম্যাথ ইরর মানে কি? অর্থাৎ আলফার কোনো কোণ পসিবল না। সাইন আলফার মান 1-এর চেয়ে বেশি, তাহলে আলফার মান পসিবল? তাহলে আলফার কোনো মান পসিবল না। তাহলে এবার বলো উত্তরটা কি? গতিশীল করা যাবে কি না? উত্তরটা কি? উত্তরটা হচ্ছে না। অর্থাৎ তুমি কোণের যে চেঞ্জ করবা, কোণের চেঞ্জ করে এমন কোনো কোণ নেওয়া সম্ভব না, এমন কোনো কোণ হওয়া সম্ভব না, দেখো কোণ আসেই নাই, যার জন্য লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 0 হতে পারে। তাহলে লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 0 হওয়া সম্ভব না। ঠিক আছে, কোণের এমন কোনো মান আমি এর জন্য পাবো না আর কি। তাহলে কোণের দিক পরিবর্তন করে, দিকের পরিবর্তন করে, এই যে কোণটাকে বা দিকটাকে পরিবর্তন করে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কিনা? উত্তর হচ্ছে না, যাবে না, যাবে না। ঠিক আছে, কোনো কোণ যদি আমি পাইতাম, ধরো এখান থেকে আমি কোণ পাইলাম যে 70 ডিগ্রি কোণ পাইলাম, তাহলে আমি বলতে পারতাম যে কোণের চেঞ্জ করতে হবে, কোণ 70 ডিগ্রি দিতে হবে, তাহলে সম্ভব। বুঝতে পারছো? এই তো, কত সহজ। এইবার আসো, এর সাথে আর একটা কোণ আছে, মানে কোণ বলতেছি, প্রশ্ন আছে। বলছিল যে মূল প্রশ্নটা ছিল এরকম, F3 এর দিক পরিবর্তন করে বস্তুটাকে এক্স অক্ষ বরাবর গতিশীল করা যাবে কি যদি না যায়? ঠিক আছে, ওইটা আমি এখানে লিখছি, যদি না যায় বস্তুটিকে স্থির রাখতে F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়। এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, F3 বস্তুটিকে স্থির রাখতে, আমি এবার স্থির রাখবো, স্থির রাখতে F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়, ব্যাখ্যা করো। মানে কি এবার বুঝো। এবার কি করব? বস্তুটাকে কেমন রাখবো? স্থির। ঠিক আছে, স্থির রাখা মানে কি ভাবো, বস্তুটাকে স্থির রাখা মানে কি? বিপরীত দিকে ফোর্স দিবেন না, বিপরীত দিকে ফোর্স দিব না, আগে আমাকে বলো স্থির রাখা মানে কি? স্থির রাখা মানে লব্ধি হবে 0। আচ্ছা, স্থির রাখা মানে লব্ধি হবে 0, ভেঙে ভেঙে বুঝবা যে আমি স্থির রাখতে চাই, তাহলে স্থির রাখা মানে লব্ধি হবে আর হবে 0। আচ্ছা, লব্ধি যদি 0 হয়, তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত হতে হবে? 0। আরে লব্ধি 0, তাহলে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 0,
লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে শূন্য, দ্যাট মিনস আর কস থেটাও হবে শূন্য, দ্যাট মিনস আর সাইন থেটাও হবে শূন্য। এখন আমাদের বলতেছে আর সাইন থেটা আর কস থেটা শূন্য পেতে শুধুমাত্র F3 এর দিক কোণ, এই কোণের পরিবর্তনই কেবল যথেষ্ট নয়, তাহলে আরো কিছুর পরিবর্তন করতে হবে। কি? কোণের পরিবর্তনই কেবল যথেষ্ট নয়, মানেরও পরিবর্তন করতে হবে, অর্থাৎ F3 এর মানেরও পরিবর্তন করা লাগবে, দিকের পরিবর্তনই কেবল যথেষ্ট নয়। কি কথা বুঝছো? তাহলে এবার আর এক্স এর মানও জিরো বানাইতে হবে, আর ওয়াই এর মানও জিরো বানাইতে হবে। তো ভাই আর এক্স মানে আর কস থিটা, তাই না? এই আর কস থিটা সবাই লেখো, মানে সবাই একটু তাকাও। 8 কস 70, 5 কস 150 আর 10 কস 305 ডিগ্রি। এই যে মানটা, এই মানটা কি জিরো ছিল? না, এই মানটা ছিল 4.1417। তাহলে আমাদের কি করতে হবে? এই মানটাকে জিরো বানাতে হবে। দেখো, এই মানটাকে জিরো বানাতে হবে, তো জিরো বানাতে গেলে F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয়। আগে আমরা একটু দিক পরিবর্তন করে দেখি তো। আমি F3 এর দিক পরিবর্তন করে দেখি, আমি F3 এর দিকটাকে পরিবর্তন করে দেখি। তাহলে দিকটাকে পরিবর্তন করে দিক নিলাম এই যে আলফা, ঠিক আছে? যে F3 এর নতুন দিক, F3 এর নতুন দিক আলফা ধরলাম। তাহলে এই যে এটা আলফা, এই মানটা কত হবে? শূন্য হবে। এই যে আর কস থিটার মানটা কত হইতে হবে? শূন্য হইতে হবে। দেখি তো এখান থেকে আলফাটা বের হয়ে আসে কিনা, এখানে আলফাটা বের হয়ে আসে কিনা দেখি। তাহলে 8 cos 70 প্লাস 5 cos 150 প্লাস 10, সরি 10 তো হবে না, এটা এটা ওই পাশে যাবে, গিয়ে ভাগ হবে 10 দিয়ে কজ ইনভার্স অ্যান্সার। তাহলে কোণের মান আসবে, আলফা আসবে 90 ডিগ্রি, সরি 99.17 ডিগ্রি। এটা হচ্ছে আলফা, কেউ আগে লিখো না কিন্তু। হ্যাঁ, এই তো গুড, এই তো কয়েকজন বের করে ফেলছো যে কোণের মান হবে এইটা। আচ্ছা, শুধু তো আর এক্স জিরো হইলে হবে না, লব্ধি জিরো হইতে গেলে, লব্ধি জিরো হইতে গেলে আর ওয়াই এর মানও জিরো হইতে হবে। তাহলে আর ওয়াই যদি জিরো হয়, দ্যাট মিনস আর সাইন থেটা, আর সাইন থেটা। কেউ আগে, আচ্ছা মাঝে মাঝে তো একটু নেটের সমস্যা দিবেই। এখন ঠিক আছে, থামো থামো থামো, কমেন্টের ঝড় হয়ে গেছে, কমেন্টের ঝড় বয়ে গেছে। আচ্ছা আসো দেখো, এই যে আর কস থিটার মানও জিরো হতে হবে, আর সাইন থিটার মানও জিরো হইতে হবে, তাই তো? আর কস থিটার মান এই যে জিরো, তাহলে জিরো ধরে আমরা F3 এর নতুন দিক আলফা, F3 এর দিকটা চাই, এই যে F3 এর দিকটা, তো ধরলাম এখানে আলফা, আলফার মান এইটা আসছে। এবার কথা হচ্ছে কি, শুধু কি আর কস থিটা জিরো হলে হবে? বলো, শুধু কি আর কস থিটা জিরো হলে হবে? না, তাহলে আমাদের কি হইতে হবে? আর সাইন থিটাও জিরো হইতে হবে, ঠিক আছে? জিরো কেন হইতে হবে? আচ্ছা, লব্ধি জিরো হইতে হবে, তো লব্ধি জিরো মানে বস্তুর উপর লব্ধি বল শূন্য, এক্স অক্ষ বরাবর উপাংশ শূন্য, ওয়াই অক্ষ বরাবর উপাংশ শূন্য, ঠিক আছে? তাহলে আর সাইন থেটা এটার মান শূন্য হইতে হবে, আর কস থেটা এটার মানও শূন্য হইতে হবে। তাহলে আমরা কি করলাম? আর সাইন থেটার মানটা শূন্য বসালাম। শূন্য বসায় একটু আগেই তো বের করছি, এই যে আর সাইন থেটার মান, এই যে আর সাইন থেটার মান শূন্য বসাইছিলাম, এই যে শূন্য, শূন্য বসায় আলফার কোনো মান তো আমরা পাই নাই, তাহলে এখানে আলফার কোনো মান আসলোই না। তাহলে শোনো ভালো করে, আমি যদি লব্ধি শূন্য চাই, তাহলে F3 কেবল দিক পরিবর্তন সম্ভব না। শুধু দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে আমি লব্ধির মান পুরোপুরি জিরো পাবো না। হয়তো এটা জিরো সম্ভব, আলফার মান এটা করলে আর কস থিটা জিরো হওয়া সম্ভব, কিন্তু আর সাইন থিটা জিরো হওয়ার জন্য আলফার তো কোনো মানই হচ্ছে না, ঠিক আছে? ভাই এফবিতে চলে গেছে, কি বলো? এফবিতে লাইভ হচ্ছে না? এই এফবিতে তো ঠিকই আছে।
এই যে দেখতেছি অল ওকে, এই সব কিছু ঠিক আছে। তুমি আরেকবার বের হয়ে ঢোকো, নেট প্রবলেম না, আরেকবার বের হয়ে ঢোকো, বের হও, বের হয়ে ঢোকো আবার। এখন সব কিছু ঠিক আছে, ওকে। আর আর কোনো কমেন্ট দেখবো না। তাহলে শুধু আর সাইন থিটা আর কস থিটার মান শুধু 0 হলে হবে না, আর সাইন থিটার মানও 0 লাগবে, কিন্তু এখান থেকে আলফা পাচ্ছ, এখান থেকে তো পাচ্ছ না। তাহলে শোনো, তাহলে শুধুমাত্র লব্ধির দিক পরিবর্তন যথেষ্ট না, মানেরও পরিবর্তন করতে হবে। অর্থাৎ তুমি শুধুমাত্র F3 এর যে দিক চেঞ্জ করবা তা হবে না, F3 এর মানও চেঞ্জ করা লাগবে। তাহলে F3 এর নতুন মান, নতুন দিক আলফা, এবং এর নতুন মান ধরো F3 প্রাইম, F3 প্রাইম, তাহলে এখানে 10 হবে না, এখানে হবে F3 প্রাইম। শুধু মান পরিবর্তনই যথেষ্ট না, দিকেরও পরিবর্তন করা লাগবে। তাহলে F3 প্রাইম, F3 প্রাইম কজ আলফা, ঠিক আছে। এইখানে F3 প্রাইম সাইন আলফা। তাহলে এইবার আসো দেখি, এখান থেকে F3 প্রাইম কজ আলফা এটা ইকুয়াল টু কত হয়? তাহলে 8 কজ 70 ডিগ্রি প্লাস 5 কজ 150 ডিগ্রি। এবার এটা এই পাশে চলে যাবে গিয়ে 1.5939, এই যে এটা হচ্ছে সমীকরণ 1। এবার আর সাইন থিটার মানও 0 হতে হবে। আর সাইন থিটার মান 0 হতে হলে তাহলে দেখি তো, অতএব F3 প্রাইম সাইন আলফা কত হইতে হয়? F3 প্রাইম সাইন আলফা, তাহলে 8 সাইন 70 ডিগ্রি প্লাস 5 সাইন 150 ডিগ্রি, তাহলে -10.0175। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2, ঠিক আছে। তাহলে সমীকরণ 1 পাইলাম, সমীকরণ 2 পাইছি। এবার 1 আর 2 থেকে আমাদের F3 প্রাইমের মান বের করতে হবে আর আলফার মান বের করতে হবে। তাহলে 1 এর বর্গ 2 এর বর্গ, তাহলে F3 প্রাইম এটা ইকুয়াল টু রুট ওভার 1.5939 স্কোয়ার মাইনাস 10.0175 তার স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার প্লাস 1.5939 তার স্কোয়ার রুট অ্যান্সার, তাহলে 10.1435 এত নিউটন। এবং নতুন করে দিক 2কে 1 দিয়ে ভাগ দিব। F3 প্রাইম কাটাকাটি, আলফা ইকুয়াল টু tan ইনভার্স -10.0175 ডিভাইডেড বাই 1.5939, তাহলে tan ইনভার্স -10.0175 আর 1.5939, তাহলে -80.959 ডিগ্রি। অর্থাৎ F3 এর মান এত করতে হবে এবং দিকটা এটা করতে হবে। অনেকে ভাবে দিক ভাই মাইনাস আসলে এর মানে কি? খুবই সহজ, এর মানেটা খুবই সহজ। এর মানেটা হচ্ছে এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। দেখো এই যে এইখানে কি ছিল, এফ কস থিটার মান কি ছিল? প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস, প্লাস মাইনাস স্থানাঙ্ক বসাও, প্লাস মাইনাস এই স্থানাঙ্কটা বসাও, গ্রাফে বসাও প্লাস মাইনাস স্থানাঙ্কটা। তাহলে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস, তাহলে প্লাস এইদিকে মাইনাস এইদিকে, মাইনাস এইদিকে, বুঝছো আমার কথা? বুঝছো? এই যে আর কস থিটা প্লাস আর সাইন থিটা মাইনাস আর কি, তাহলে এই দিকে হবে এরকম কোন একটা পয়েন্টে। তাহলে লব্ধি হবে, সরি লব্ধি বলতেছি, F3 হবে। F3 এই যে নতুন করে যে F3টা আমরা পাবো, F3 প্রাইম, তার মানটা হবে 10.1435 নিউটন। এবং কোণ, এই যে এই কোণটা হবে 80.959 ডিগ্রি। তাহলে F3 এর কেবল দিক পরিবর্তনই যথেষ্ট হবে না, মানেরও পরিবর্তন করতে হবে, তাহলে কি হবে? কি কথা বুঝতে পারছো? ওকে, এইবার আসো একটা সহজ বোর্ড কোশ্চেন। কলেজের টেস্ট পরীক্ষার কোশ্চেন হয় কঠিন, তাই না?
বোর্ড কোশ্চেন মানে প্রথমে তুমি বোর্ড কোশ্চেনটা যখন হাতে পাবা চিন্তা করবা যে বোর্ড কোশ্চেন মানে সহজ, ঠিক আছে? বোর্ড কোশ্চেন মানে কি সহজ। তাহলে চলো এবার দেখি, এটা একটা বোর্ড কোশ্চেন, রাজশাহী বোর্ডে 24, অনুরূপ কুমিল্লা বোর্ডে 22 এবং বরিশাল বোর্ডে হচ্ছে 22। তাহলে কি বলছে দেখি, প্রশ্ন তোলার দরকার নেই, তুমি এখন প্রশ্ন তুলবা না, প্রশ্ন পরে তুলবা, ফাঁকা রাখো, প্রশ্নটা পরে তুলবা, ঠিক আছে? জিরো কেমনে ধরছেন একটুও বুঝি নাই, এই পাগল, আগের ম্যাথে জিরো কেমনে ধরছে এতবার বলছি। বলছে বস্তুটাকে স্থির রাখতে, এই স্থির মানে লব্ধি কত, বস্তুর উপর বলের লব্ধি কত, স্থির মানে শূন্য। তো লব্ধি যদি শূন্য হয় তো লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ কত, শূন্য। ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, শূন্য। তাহলে আর কস থিটা কত, শূন্য। আর সাইন থিটা কত হইতে হবে, শূন্য। তাহলে আর কস থিটা শূন্য ধরলাম, আর সাইন থিটা শূন্য ধরলাম। বলা হচ্ছে যে লব্ধির মানে এই F3 এর দিক পরিবর্তনই কেবল যথেষ্ট নয় লব্ধি শূন্য পেতে, তাহলে কি করতে হবে, মানেরও পরিবর্তন করতে হবে। আচ্ছা তাহলে মানের পরিবর্তন ধরলাম যে নতুন F3 প্রাইম, তারপরে নতুন কোণ আলফা, F3 প্রাইম কোণ আলফা, F3 প্রাইম কজ আলফা বের করলাম, F3 প্রাইম সাইন আলফা বের করলাম, দেন F3 এর মান আর দিক বের করলাম। কি কথা বুঝছো ভাই? ম্যাথটা আবার বুঝাই দেন, এই যে বুঝাই দিলাম আবার, এইবার আসো এটা। তাহলে প্রশ্নটা তুলবা না, ঠিক আছে? প্রশ্নটার জায়গা ফাঁকা রাখো, পরবর্তীতে সুন্দর করে তুলে নেবা। তো কি বলছে, মূল বিন্দু, এই বিন্দুতে এক্স অক্ষ বরাবর F1 বল ক্রিয়ারত 11 নিউটন, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে F2 ক্রিয়ারত 22 নিউটন, ওয়াই অক্ষের ঋণাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে F3 ক্রিয়ারত, F3 এর মানটা লিখতে ভুলে গেছি, F3 এর মানটা হচ্ছে 33 নিউটন। এখন আমাদের প্রথম কোশ্চেনটা বলছে ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান কত। ও এক্স, ও এক্স, ও এক্স বরাবর লব্ধির মান কত, তার মানে কি, তার মানে হচ্ছে ও এক্স বরাবর লব্ধির উপাংশ, তাই না? ও এক্স বরাবর লব্ধির উপাংশ। তাহলে বলো দেখি কি চাইছে, লব্ধি আর চাইছে নাকি আর কস থিটা চাইছে নাকি আর সাইন থিটা চাইছে, চিন্তা করো। লব্ধির এক্স অক্ষ বরাবর মান চাইছে, ও এক্স বরাবর লব্ধির মান চাইছে, কি চাইছে তাহলে আর কস থিটা চাইছে, তাই না? এই যে লব্ধি যদি এটা হয়, ধরো এটা হচ্ছে লব্ধি আর, এটা লব্ধি আর, এই কোণটা থিটা, তাহলে এক্স অক্ষ বরাবর আর কস থিটা, আর কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আর সাইন থিটা। তাহলে আমাদের কি চাইছে, ও এক্স বরাবর ক্রিয়াশীল লব্ধি বলের মান, তাহলে লব্ধি বল আর লব্ধির কোণ থিটা, এক্স অক্ষ বরাবর লব্ধির মান আর কস থিটা চাইছে। তাহলে আমার তো ম্যাথ পুরোটা করা লাগবে না, আমার তো শুধুমাত্র আর কস থিটাটুকু বের করলেই কাজ শেষ। তাহলে 1 নম্বর, ও এক্স বরাবর বরাবর লব্ধি বলের মান, লব্ধি বলের মান, তাহলে লব্ধির উপাংশ দ্যাট ইজ আর কস থিটা। এবার আসো, তাহলে F1 মানে 11 কস 0 ডিগ্রি, এক্স অক্ষের সাথে কোণ। এবার এটার কোণ এই দিক থেকে যাব, তাহলে এটা 60 ডিগ্রি হলে 120 ডিগ্রি, তাহলে 22 কস 120 ডিগ্রি প্লাস 33 আমরা এই দিক থেকে ঘুরবো, তাহলে এই কোণটা 30, তাহলে 270 থেকে 30 বাদ দিব, 270 বিয়োগ 30 240, তাহলে কস 240। শেষ। তুমি চিন্তা করবা বোর্ড কোশ্চেন মানে সহজ, ঠিক আছে? বোর্ড কোশ্চেন মানে সহজ, পারে আসতে হবে। প্লাস 22 কস 120 আর 33 কস 240, তাহলে এটা হচ্ছে -16.5 নিউটন, -16.5 নিউটন অ্যান্সার। ওকে, আচ্ছা লব্ধি চায় নাই, তারপরে বলো তো লব্ধি বলের মানটা কত, লব্ধি বলের মান হিসাব না করে বলো, হিসাব না করে লব্ধি বলের মান বলো। 11 নিউটন, 22 নিউটন, 33 নিউটন। দেখো শিখাইছিলাম তোমারে, 11 22 পার্থক্য 10, 22 33 পার্থক্য কত 10, বুঝছো? এবার দেখো F1 এর সাথে F2 এর কোণ 120 ডিগ্রি, এই যে এই কোণটা 120, আবার এটা যদি 30 হয়, এটা যদি 30 হয় তাহলে এটা 60, 60 আর 60 কত 120, তাহলে তিনটা ভেক্টর কত কোণে ক্রিয়ারত, 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, 120 ডিগ্রিতে ক্রিয়ারত। 11 নিউটন, এটা 22 নিউটন, এটা 33 নিউটন, 120 120 120 এ ক্রিয়ারত,
তাহলে লব্ধির মান আর হবে √3 ইন্টু সাধারণ অন্তর 10। তাহলে অ্যান্সার হচ্ছে 10√3। এটা হচ্ছে লব্ধির মান, এটা কিন্তু লব্ধির মান, বুঝতে পারছো? তো এটা আমাদের চাই নাই, চাইলে তো ভালো হইতো, লব্ধির মান চাইলে আমরা বের করতাম, সমস্যা নাই। এবার বলছে বল প্রয়োগের ফলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে। এই যে চাইছে, আসলে লব্ধির মান চাই নাই, লব্ধির দিক চাইছে। ঠিক আছে, মান চাই নাই, দিক চাইছে। বুঝি নাই 10 কিভাবে। 10 হচ্ছে 22 থেকে 11 বিয়োগ করো, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে তোলো 22 বিয়োগ দাও 11, তাহলে কত হয় 10। এইভাবে 10 আসছে। ঠিক আছে, এবার তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, সরি সরি সরি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সরি সরি সরি, এটা আমি কি করছি, সরি সরি সরি, 10 না তো, এটা তো 10 না, সরি গলতি হো গিয়া, 11, স্লিপ অফ পেন 11। তাহলে আর ইকুয়াল টু √3 ইন্টু সাধারণ অন্তর 11। সরি, দুঃখিত, আন্তর্জাতিকভাবে দুঃখিত, কোনো ক্ষমা নাই, ক্ষমা করবে না। ওকে, এইবার আসো, দেখো কি বলছে, বল প্রয়োগের ফলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে এটা ব্যাখ্যা করো। কোন দিকে গতিশীল হবে এটা বের করতে বলছে, তার মানে লব্ধির মান চায় নাই, দিক চাইছে। ঠিক আছে, লব্ধির মান চাই নাই, কি চাইছে, দিক চাইছে। তাহলে আসো, আর কস থিটা এটা সমান সমান, যেহেতু এটা হিসাব করছি, তাহলে 16.5 এক নম্বর। এবার আর সাইন থিটা 11 সাইন 0, 22 সাইন 120, আর 33 সাইন 240। তাহলে 11 সাইন 0, 22 সাইন 120, 33 সাইন 240। তাহলে মাইনাস 11√3, বা একবারে পয়েন্টেই লিখি, মাইনাস 9.5262 এত নিউটন। তাহলে এটা হচ্ছে 2। এবার লব্ধির মান চাই নাই, মান বের করার দরকার নেই, দিক বের করবে। তাহলে সরাসরি 2/1। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, থিটা ইকুয়াল টু tan ইনভার্স মাইনাস 9.5262 ডিভাইডেড বাই মাইনাস 16.5। তাহলে tan ইনভার্স মাইনাস 9.5262 ডিভাইডেড বাই মাইনাস 16.5, 29.999, মানে 30ই আর কি। ঠিক আছে, 30 ডিগ্রি। এইবার আমাকে বলো তো, এইবার আমাকে বলো, এই যে 30 ডিগ্রি আসলো, এটা কোন দিকে, কোন দিকে, এই কোয়াড্রেন্টে, এইদিকে, এদিকে, নাকি এইদিকে, নাকি এইদিকে, কোন দিকে? এই যে ভাই প্লাস আসছে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে। এই যে অনেকে ভুল করে, এই যে অলরেডি করছে, যে প্লাস আসছে তাই এটা না, এইখানকার প্লাস দেখে চেনা যাবে না, এইখানকার প্লাস দেখে বলা যাবে না কোন দিকে। দেখো ভালো করে বোঝো, কোন দিকে কিভাবে বলতে হবে, এটা এক্স, এটা ওয়াই, একটু আগেও তোমার বলছি। তাহলে এটা মাইনাস এক্স, এটা হচ্ছে মাইনাস ওয়াই। আমি আর কস থিটা কি পাইছি, মাইনাস মান, আর সাইন থিটাও কি পাইছি, মাইনাস মান। তাহলে এটা থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, দুটোই মাইনাস, তাহলে দুটোই মাইনাস, তাহলে এদিকেও মাইনাস, এই যে প্রথমে এক্স অক্ষে মাইনাস, এটা মাইনাস, তারপর এটা মাইনাস, তাহলে এই দিকে কোন একটা দিকে, অর্থাৎ এইখানে। তাহলে এই দিক বরাবর হবে লব্ধি, তাহলে লব্ধিটা হবে এই দিক বরাবর, যেখানে এই কোণটা হবে 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি আসলো, সেটা হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে কোন দিকে বস্তুটি আমাদের চাইছে না, বস্তুটি কোন দিকে গতিশীল হবে। তাহলে বস্তুটি গতিশীল হবে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের দিকে। ঠিক আছে, এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত ডিগ্রি, এই যে এক্স অক্ষের ঋণাত্মক দিক, তার সাথে কত ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে। তাহলে অ্যান্সার লিখবো এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, নেগেটিভ দিকের সাথে 30 ডিগ্রি কোণে তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, তৃতীয় ... চতুর্ভাগে। তাহলে এই হচ্ছে হিসাব। √3 কেন, এই পাগল, √3 কেন, এটা কি শিখাইছি, তোমরা কি ক্লাসের মাঝখানে ঢুকছো? এই যে এখানে কি শিখাইছি, √3 ইন্টু সাধারণ অন্তর, √3 কেন, √3 কেন, √3 কেন করে যাচ্ছে খালি। এই যে এটা কি শিখালাম, √3 ইন্টু সাধারণ অন্তর। তাহলে এখানে তিনটা ভেক্টর সমান সমান কোণে ক্রিয়াশীল,
ক্লাসের কিন্তু এই যে চলে যাওয়া যাবে না, ক্লাস থেকে বের হয়ে গেলাম আবার ঢুকলাম, এটা করা যাবে না। 11 22 পার্থক্য 11, 22 33 পার্থক্য, বোঝা গেছে? তো এই আর কি, এভাবে হয়েছে, এভাবে হয়েছে। ওকে, এবার আসো দিনাজপুর বোর্ডে। দিনাজপুর বোর্ডে আসা একটা কোশ্চেন। তাহলে কি বলছে? 5 নিউটন, 6 নিউটন, 2 নিউটন, 3টা বল কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল। লোকজন ভাবে তো, দেখো এই কোণটা 90 ডিগ্রি দিয়ে দিছে। এখন অনেকে ভাবতে পারে এই কোণটা 90 ডিগ্রি, এটা ভাবতে পারে, ঠিক আছে? ওই যে একটা ম্যাথে একটু আগে দেখাইছিলাম যে অনেকে ভাবতে পারে এই কোণটা 90 ডিগ্রি, ওরা বলতেছে না এটা 90 না, এটা 120, এটা একটা দ্বিমাত্রিক তল। যদি এই কোণটা না না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যেতাম, আমরা ভাবতাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ নাকি? তাহলে জেড অক্ষ হলে তো এই কোণটা 90 ডিগ্রি। তো এটা যাতে আমরা না ভাবি এই কারণে কোশ্চেনে 120 ডিগ্রি দিয়ে দিছে। তাহলে তুমি এবার বলো এই কোণটা তাহলে কত, বলো। তাহলে এই কোণটা কত? এটা 90, এটা 120, তাহলে 360 থেকে, 360 থেকে বিয়োগ 90 বিয়োগ 120, তাহলে এই কোণটা হবে 150 ডিগ্রি। ওকে, এবার আমাদের কি বলছে? ও বিন্দুতে 2 কেজি ভরের বস্তুর উপর, ও বিন্দুতে একটা 2 কেজি ভরের বস্তু আছে যার উপর 4 সেকেন্ড ধরে 3টি বল ক্রিয়াশীল, 5 নিউটন, 6 নিউটন আর 2 নিউটন। পরবর্তীতে ওই একই বস্তুর উপর 5 নিউটন আর 6 নিউটন বল 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, অর্থাৎ 2 নিউটন বল আর ক্রিয়া করে না, মানে 2 নিউটনকে সরায় নেওয়া হয়েছে। তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম 4 সেকেন্ডে ক্রিয়াশীল বলের মান কত? ভাই বোর্ড কোশ্চেন মানে সহজ, এটা পারতেই হবে, ঠিক আছে? বোর্ড কোশ্চেন দেখবা, মানে এত কঠিন কঠিন কোশ্চেন করা যাওয়ার পরে বোর্ড কোশ্চেন দেখলে তোমার হাসি লাগবে যে কি দিছে এটা। প্রথম 4 সেকেন্ডে ক্রিয়াশীল বলের মান কত বের করো। তাহলে প্রথম 4 সেকেন্ডে তো 3টা বলই ছিল, তাহলে ক্রিয়াশীল বলের মান, লব্ধির মান বের করতে হবে। কয়টা বল? 3টা বল। 3টা বলের লব্ধি বের করার কি উপায়? লম্বাংশ উপপাদ্য, বুঝলা? তাহলে 3টার লব্ধি, তাহলে ধরি 5কে এক্স অক্ষ ধরি, এটার এক্স অক্ষ ধরে লব্ধি আর, এটাকে আর1 বললাম, তাহলে এই কোণটা কত? থেটা। তাহলে আসো 1 নম্বর, r1 cos থেটা, এটা ইকুয়াল টু 5 cos 0 প্লাস 6 cos 90 প্লাস 2, তাহলে 2 এর সাথে কোণ 90 আর 120 যোগ হয়, তাহলে 2 cos 90 প্লাস 120। তাহলে এখান থেকে মান পাবো কত দেখি? 5 cos 0 মানে এটাই, cos 90 0 বাদ, 2 cos 90 প্লাস 120, তাহলে 5 মাইনাস √3, তাহলে 3.267 সমীকরণ 1। r2 sin থেটা 5 sin 0 6 sin 90 আর 2 sin 90 প্লাস 120 ডিগ্রি, তাহলে 5 sin 0 তো 0ই, 6 প্লাস 2 sin 90 প্লাস 120 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 5, সমীকরণ 2। তাহলে 1 এর বর্গ 2 এর বর্গ। ক্রিয়াশীল বলের মান চাইছে, শোনো, যদি ক্রিয়াশীল বলে বল বের করতে বলে তাহলে কিন্তু মান দিক দুটোই বের করবা, কারণ বল ভেক্টর রাশি, মানও আছে দিকও আছে। আর যখন বলবে বলের মান বের করো তাহলে তো শুধু মান। তাহলে r ইকুয়াল টু √3.2679 এর স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 3.2679 তার স্কোয়ার, রুট অ্যান্সার। ভাই কত আসছে জানো? 5.9732 এত নিউটন। তাহলে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলতেছে? উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক একই কি? উভয় ক্ষেত্রে লব্ধি বলের দিক কি একই? এটা বের করতে বলছে 2 নম্বরে। অবশ্যই না। প্রথমে 5 নিউটন, 6 নিউটন, 2 নিউটন ছিল, তো তখন লব্ধির দিক যা হবে, যদি 2 নিউটনকে সরাই নেওয়া হয় তাহলে কি লব্ধির দিক একই থাকবে? কখনোই না। লব্ধির দিক 2 বার বের করতে হবে, ঠিক আছে? লব্ধির দিক বের করতে হবে। তাহলে এখানে লব্ধিটাই যে এটা r1, সরি এটা r2 লিখছি, এটা r1 হবে, স্লিপ অফ পেন। এবার আসো লব্ধির দিক বের করব। তাহলে প্রথম ক্ষেত্রে লব্ধির দিক
এটা r1 cos থেটা r1 sin থেটা, তাহলে লব্ধির দিক থেটা বা এটাকে থেটা 1 বললাম। tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 3.2679। অনেকে বলতে ভাই এটা কি আবার করে দেখাইতে হবে নতুন করে? না, দেখো দরকার নাই, তুমি লিখবা গ থেকে পাই, ঠিক আছে, গ নম্বর থেকে পাই। তাহলে tan ইনভার্স উপরে 5 নিচে 3.2679, তাহলে এটা হচ্ছে 56.83 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কয়টা থাকবে? 2 থাকবে না, 6 আর 5 থাকবে। তাহলে কি লম্বাংশ উপপাদ্য লাগে? বলো, এটা 5 নিউটন, তার সাথে 90 ডিগ্রি কোণ করে 6 নিউটন। মশা মারতে কি আর কামান দাগা লাগবে? বলো, এখন হচ্ছে মশা দাও, একটা থাপ্পড় দাও, দেখবা মরে যাবে। তাহলে এবার হচ্ছে R2, এই যে এটা এক্স অক্ষ বা 5 নিউটন, তার সাথে কত কোণ তৈরি করে? থেটা। এবার বললাম থেটা 2। তাহলে এবার যদি কোণটা বের করতে বলি, তাহলে এবার অনেকভাবে ট্যান থেটার সূত্র দিয়ে সরাসরি বের করতে পারো, যে থেটা 2 ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তাহলে কার সাথে অ্যাঙ্গেল? 5 সাথে, 5 থাকবে সিঙ্গেল, বাকি কে? 6। তাহলে 6 উপরে সাইন, ট্যান যেভাবে লিখি, ট্যান মানে কি? সাইন বাই কস। তাহলে সাইন এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, আর নিচে হচ্ছে 6 কস 90 ডিগ্রি। তো কস 90 0, সাইন 91। তাহলে ট্যান ইনভার্স 6/5। এটা এভাবেও চলে আসতো, দেখো এই যে এটা 6 মানে দেখো এটা 6। তাহলে এই কোণটা বের করতে চাই, তাহলে কোণের এটা 6 আর এটা 5, তাহলে ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি, 6/5 এভাবেও বের করা যাইতো। তাহলে ট্যান ইনভার্স 6/5 কত আসছে? 50.194 ডিগ্রি। তাহলে এর কোণ 56.83 ডিগ্রি, আর এটা হচ্ছে 50.194 ডিগ্রি। তাহলে দুইটা কোণ কি সমান আসলো? না। তাহলে থেটা 1 এবং থেটা 2 সমান আসে নাই। তো বলের দিক একই হবে কি? উত্তর হচ্ছে না, একই হবে না। এবার তুমি বলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি করে আসতে না পারো, ঠিক আছে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি করে আসতে না পারো, তাহলে কি মান সম্মান থাকবে? কোনোভাবেই কিন্তু মান সম্মান থাকবে না। ওকে, এবার দেখো আরেকটা বোর্ড কোশ্চেন। এটা কোথায় আসে? এটা সকল বোর্ডে 18 সালে কোশ্চেন দেখা যেত কি, যে সকল বোর্ডে কিছু কিছু কোশ্চেন থাকতো যে সব বোর্ডে একই আসছে। তো এরকম একটা কোশ্চেন, 2টা চিত্র দেওয়া আছে। তাহলে কি বলা হচ্ছে আমি একটু বুঝাই দিই। খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ। দেখো তুমি প্রশ্ন পড়লে হেসে দিবা। এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে 10 কেজি। এই 10 কেজি ভরের বস্তুর উপর পূর্ব দিকে 8 নিউটন, উত্তর দিকে 8 নিউটন, আর উত্তর দিকের বিপরীত মানে দক্ষিণ দিকে 2 নিউটন বল ক্রিয়ারত। চিত্র 1-এ। এবার চিত্র 2 বলছে উত্তর পূর্ব, ঠিক আছে, এটা তাহলে দক্ষিণ। চিত্র 2-এ পূর্ব দিকের সাথে এত কোণ করে বস্তুটা এই বরাবর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, এটা ত্বরণ, এই ত্বরণে গতিশীল। এটা হচ্ছে চিত্র 2। 1 নং চিত্রে বস্তুর উপর নিট বল মানে লব্ধি বল বের করতে বলছে। 1 নং চিত্রে কয়টা বল আছে? 3টা বল, 8 নিউটন, 8 নিউটন, 2 নিউটন। লম্বাংশ উপপাদ্য দিয়ে হ্যাঁ করতেই পারো, কিন্তু আরো সহজেই করা যায়। লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই, বাট আরো সহজে করা যায়। এটা 8 আর এটা 2, তাহলে 8 আর 2 এর লব্ধি এদিকে কত থাকবে? 6। এই 6 কেমনে পাইলাম? 8 এর বিপরীতে 2 আছে, তাহলে 8 বিয়োগ 2 6। ঠিক আছে, এই দুইটার লব্ধি করে ফেলছি, 8 আর 2 এর লব্ধি করে ফেলছি। তাহলে 8 আর 2 এর লব্ধি করলে এদিকে থাকবে 6। আর এটা কত? এটা হচ্ছে 8। এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। নিট বলের মান বের করতে বলছে। বলো, হাসি আসছে? বলো, লব্ধি বলের মান এফ √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে 8 8 64, 6 6 36, 10 নাকি? 64 যোগ 36, হ্যাঁ 10 নিউটন। এটা হচ্ছে লব্ধি বলের মান। তাহলে 1 নম্বরের অ্যান্সার ডান। দেখো, এটা কোনো কথা হইল? এবার আসো, চিত্র 1-এর আলোকে চিত্র 2-এর সঠিকতা যাচাই করো। আচ্ছা, তাহলে চিত্র 2-এ কি বলছে? চিত্র 2-এ বলছে যে বস্তুটার উপর ত্বরণ হবে বলের কারণে, এই যে লব্ধি বল, এই 8 নিউটন 8 নিউটন 2 নিউটন, এই লব্ধি বলের কারণে বস্তুটার ত্বরণ হবে। যে ত্বরণের দিকটা থাকবে পূর্ব দিকের সাথে, বা ধরো এটা এক্স অক্ষ, তার সাথে কত কোণ করে? 36.87 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, এইভাবে কি লিখবো এক্সামে? হ্যাঁ, এইভাবে লিখো, কোনো সমস্যা নেই, বাট যেহেতু বোর্ড কোশ্চেন একটু টানে টুনে লম্বা বানাবা আর কি। দেওয়া আছে, আমরা জানি, লিখে টিকে একটু চিত্র এঁকে টানে টুনে লম্বা বানাবা, কিন্তু মূল কাজ ওইটুকুই। ঠিক আছে, এবার আমাদের বলতেছে যে ত্বরণ
এক্স অক্ষের সাথে মানে পূর্ব দিকের সাথে 36.87 ডিগ্রি কোণ করে ত্বরণ 1 মিটার/সেকেন্ড স্কয়ার, এই হচ্ছে ত্বরণ। তো এই কথাটা সঠিক কিনা, অর্থাৎ বস্তুর উপর লব্ধি বল প্রযুক্ত হয়েছে, তো লব্ধি বলের জন্য লব্ধি ত্বরণ হবে। তো সেই লব্ধি ত্বরণটা আমরা বের করব। দেখি লব্ধি ত্বরণের মান ও দিক আমরা বের করব। দেখো তাহলে এটা পূর্ব দিক, এটা উত্তর দিক। তা আমরা লব্ধি বল বের করলাম, এই যে 2 নিউটন 8 নিউটন 8 নিউটন, এই যে লব্ধি বলটা আমরা বের করছি। তাহলে এদিক বরাবর প্রযুক্ত বল ছিল 8 নিউটন, আর এদিক বরাবর আলটিমেটলি ছিল 6 নিউটন। দিয়ে আমরা লব্ধি বলের মানটা বের করছি। লব্ধি বল এই বরাবর এফ। তো সেই লব্ধি বলের মান হচ্ছে √8 স্কয়ার, 8 স্কয়ার মানে 10, √8 স্কয়ার প্লাস 6 স্কয়ার তার মানে 10। আমরা লব্ধি বলের কোনটা আগে একটু বের করি, কোন, ঠিক আছে, কোনটা বের করব। দেখো বল যেদিকে, এই বস্তুর উপর যেদিকে বল প্রযুক্ত হয়েছে ত্বরণও তো সেদিকেই থাকবে। এই যে বস্তুটা, এই বস্তুর উপর যেদিকে বল প্রযুক্ত হয়েছে ত্বরণও তো থাকবে সেই দিকে, ত্বরণটাও থাকবে সেই দিকে, যেদিকে বল সেদিকে ত্বরণ থাকবে, কি তাই না? কেন? এফ ইকুয়াল টু এম এ, লব্ধি বল এফ, এফ ইকুয়াল টু এম এ। তো বলের তো কোনো মানে সরি ভরের তো কোনো দিক নেই, বলের দিক আছে। তো বলের দিক যেদিকে ত্বরণের দিকও সেই দিকে হবে। তাহলে বলের দিক যেদিকে ত্বরণের দিক সেদিকে হবে, আর ত্বরণের মান হবে বলের মানকে ভর দিয়ে ভাগ। তো লব্ধি বলের মান হচ্ছে 10 আর ভরের মান 10 কেজি, তাহলে 10/10 1 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের মান ঠিক আছে, মান ঠিক আছে। এইবার দিক যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে চিত্র 1-এর আলোকে চিত্র 2 সঠিক, যদি দিকটা ঠিক থাকে, এই দিকটা যদি ঠিক থাকে। তা আসো এবার দিকটা বের করি। তাহলে বলের লব্ধি বলের দিক যেদিকে ত্বরণের দিকও হবে সেদিকে। এবার লব্ধি বলের দিকটা বের করো, এই কোণটা বের করো, এই যে লব্ধি বলের কোণটা, এই কোণটা বের করো। তাহলে এই কোণটা থেটা, থেটা ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল 8-এর সাথে 8 থাকবে সিঙ্গেল, বাকিকে 6। তাহলে 6 সাইন, এই যে টোটাল কোণ 90 ডিগ্রি। অনেকে ভাই এটা তো 90 ডিগ্রি দেওয়া নেই, এই কোণটাতে 90 ডিগ্রি, এটা তো দেওয়া নেই, আপনি বুঝলেন কেমনে? উত্তর দিকের সাথে পূর্ব দিকের কোণ কত? উত্তর দিকের সাথে পূর্ব দিকের কোণ কত? 90 ডিগ্রি না? তো সেইভাবে বুঝে গেছি 6 cos 90 ডিগ্রি, sin 91 cos 90 0। তাহলে 6/8 tan ইনভার্স, দেখি তো 6/8 কত হয়? 6/8, 6/8, তাহলে 36.869, 869 মানে 87, ঠিকই তো আছে, ঠিক আছে, এটা মানেই তো 36.87 ডিগ্রি। তাহলে দিকটাও ঠিক আছে, দিকও ঠিক আছে, ত্বরণের মানও ঠিক আছে। তাহলে অতএব হ্যাঁ 2 নং চিত্র সঠিক, 2 নং চিত্র, চিত্র 1-এর আলোকে সঠিক। এইবার তুমি বলো, এই এই টাইপের কোশ্চেন, এই যে লম্বাংশ উপপাদ্য থেকে যত কোশ্চেন আসছিল আমি অ্যান্সার করে দিলাম, সবগুলো কোশ্চেনের অ্যান্সার করে দিলাম। এবার তুমি বলো কনফিডেন্সের সাথে বলো যে এখান থেকে কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারবা কিনা, বলো। ইভেন আমি প্রথমে যে এনডিসির কোশ্চেনটা দেখাইছিলাম সেটাই সবচেয়ে কঠিন, কিন্তু বাকিগুলো দেখো, বোর্ড কোশ্চেনগুলো দেখো কত সহজ। তাহলে এখান থেকে যদি তোমার কোশ্চেন আসে, লম্বাংশ উপপাদ্য থেকে যদি কোশ্চেন আসে, তাহলে তুমি পারবা কিনা? অবশ্যই পারতে হবে, আমার স্টুডেন্ট হলে অবশ্যই তাকে পারতে হবে, ভুল করে আসা যাবে না। এবং দেখো কত সহজ কোশ্চেন আসছে, তাহলে কনফিডেন্স লেভেল বাড়ছে, বলো গুড, ভেরি গুড। এবার আসো একটা ছোট্ট কোশ্চেনের অ্যান্সার করি, ঠিক আছে, 2 মার্কের কোশ্চেন। অনেক সময় আমাদের বলে দেখাও যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধি, সমান মানের ভেক্টরের লব্ধি এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। মনে করো একটা ফুটবলকে তুমি এবং তোমার বন্ধু একই সাথে কিক দিছো, এই ফুটবলটার উপরে তুমি এদিকে দিছো 10 নিউটন বল দিয়ে কিক, তোমার বন্ধু এদিকে দিছে 10 নিউটন বল দিয়ে কিক, একই বলে কিক দেওয়া হয়েছে দুইজন, মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি। বলো বস্তুটার লব্ধির দিকটা কোন দিকে হবে? লব্ধি কোন বরাবর থাকবে? লব্ধি বলের দিক, বলো লব্ধি বলের দিক কোন বরাবর থাকবে? এটা 10, এটা 10, দুটোর মানই সেম, তাহলে লব্ধি ঠিক মাঝ বরাবর যাবে। তাহলে লব্ধি যদি মাঝ বরাবর যায় তাহলে 10 নিউটন, তোমার দেওয়া বল 10 নিউটনের সাথে এই কোণটা হবে 30 ডিগ্রি, তোমার বন্ধুর দেওয়া বল 10 নিউটনের সাথে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে লব্ধি কি করলো? এই যে লব্ধি আর, সে কি করলো? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করলো। কখন? যখন দুইটা ভেক্টরের মান সমান।
তাহলে দুইটা সমান ভেক্টরের সমান মানের ভেক্টরের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এখন কথা হচ্ছে কি এরকম ভাবে ব্যাখ্যা দিলে কি হবে? না, একটু ম্যাথমেটিক্যালি দেখাই দিয়ে আসতে হবে। ঠিক আছে, আমাদের বলছে দেখা উচিত। তো এটা দেখো খুবই সহজ। ধরো একটা ভেক্টর পি সমান মানের আর একটা ভেক্টর, আমরা তো দুইটা ভেক্টর কি ধরি, পি আর কিউ ধরি। তো পি আর কিউ, কিউ এর মানও পি, মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধি হচ্ছে আর। তাহলে আমাদের আসলে দেখাইতে হবে লব্ধি আর সে পি এর সাথে বা কিউ এর সাথে, ধরো পি এর সাথেই ধরলাম, পি এর সাথে যে কোণ তৈরি করে সেই কোণ হবে আলফার মানের অর্ধেক। অর্থাৎ আমাদের দেখাতে হবে থেটা হবে আলফার অর্ধেক, এটা দেখাতে হবে। বুঝতে পারছো? লব্ধির দিকের সূত্র দেখাইতে হবে, লব্ধির দিক পি এর সাথে থেটা, সেটা হবে এই এদের মধ্যবর্তী কোণ আলফার অর্ধেক। তাহলে ট্যান থেটা ইকুয়াল টু দিলাম একটা দাগ, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল পি, বাকিটাকে কিউ, কিউ এর মানও কি পি। তাহলে পি এর সাইন টোটাল কোণ আলফা, পি এর কজ টোটাল কোণ আলফা। এবার ট্যান থেটা ইকুয়াল টু পি সাইন আলফা, পি কমন নিয়ে 1 প্লাস কজ আলফা। বুঝছো? এবার আসো তোমারে দুটো সূত্র শিখাই। ঠিক আছে, ম্যাথের দুইটা সূত্র শিখাই, দেখো তো মনে টনে পড়ে কিনা। সাইন 2 আলফা, সাইন 2 আলফা এটা সমান সমান 2 সাইন আলফা কজ আলফা। বুঝছো? তাহলে বলো তো সাইন আলফা সমান সমান কত? সাইন আলফা সমান সমান কত? সাইন 2 থেটার সূত্র বা সাইন 2 আলফার সূত্র 2 সাইন আলফা কজ আলফা। তাহলে এখানে 2 আলফা বলে আলফা আলফা, তাহলে এখানে আলফা হইলে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। বুঝছো? আর একটা সূত্র শিখাই আসো। আর একটা সূত্র হচ্ছে 1 প্লাস কজ 2 আলফা প্লাস, যদি প্লাস থাকে তাহলে 2 কজ স্কোয়ার আলফা। মনে পড়ে? তাহলে বলো তো 1 প্লাস কজ আলফা তাহলে কত? 2 আলফা বলে এখানে আলফা অর্ধেক, তাহলে আলফা হলে কি হবে? 2 কজ স্কোয়ার আলফা বাই 2 হবে। তাহলে এবার বসাই দিলে কাজ শেষ। তাহলে ট্যান থেটা এটা ইকুয়াল টু সাইন আলফা 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। 1 প্লাস কজ আলফা, 1 প্লাস কজ আলফা মানে 2 কজ স্কোয়ার আলফা বাই 2, 2 2 কাটা, ট্যান থেটা। ঠিক আছে, কজ আলফা বাই 2 কজ স্কোয়ার আলফা বাই 2, তাহলে নিচে কজ একটা আলফা বাই 2। ঠিক আছে, একটা কেটে গেল, আর উপরে সাইন আলফা বাই 2 সাইন বাই কজ ট্যান আলফা বাই 2। আর কি আমার কিছু বলতে হবে? আর কি কিছু বলতে হবে নাকি না বললে চলবে? ট্যান আলফা ট্যান আলফা বাই 2 ট্যান থেটা, তাহলে ট্যান ট্যান ভ্যানিশ করে দাও, তাহলে থেটা ইকুয়াল টু কত? আলফা বাই 2। এটাই আমাদের দেখাইতে বলছে। 2 মার্কের প্রশ্নের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 2 মার্কের প্রশ্নের জন্য এটা ইম্পর্টেন্ট হলে অবশ্যই এভাবে দেখাইতে হবে। ঠিক আছে, অবশ্যই এভাবে দেখাইতে হবে। কি বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে এবার আসো নদী নৌকার প্রবলেম। তো নদী নৌকার প্রবলেমে আমরা যাওয়ার আগে 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক। যাও, 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক।